জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট। সকাল 8টায় খুলছে কাপ্তাই বাঁধের গেট। 1 মাসের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে মেট্রো রেল চলাচল। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। হত্যা মামলায় সালমান, আনিসুল, জিয়ার 10 দিনের রিমান্ড মঞ্জুর। আলাদা মামলায় দীপুমণি ও 4 এবং ফিরোজ 7 দিনের রিমান্ডে। মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানার দুর্নীতি স্বর্গরাজ্য, কয়েকশো কোটি টাকার সম্পদ করেছেন সাবেক ছাত্রলীগ নেত্রী। এবং কুমিল্লায় টাকা দিলেই মিলে জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট, ভুয়া ঠিকানা ব্যবহার করে সুযোগ নিচ্ছে রোহিঙ্গা অপরাধীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এলাকাগুলোর 6টি নদীর 9টি স্টেশনের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কমেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট, সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা। গোমতী বাঁধ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের। এমনি তো পানি সুত গরজ উঠছে, এরপর আতার পাতার করে কাগজ পত্র লইয়া জান্ডা জীবনটা লইয়া বাড়িছি। আপনারা আল্লাহর দোহাই লাগে যেভাবে পারেন আমাদের বাক্সিমূল, বাতানবাড়ি, যদুপুর গ্রামে হেলিকপ্টারের সাহায্যে অথবা উড়োজাহাজের সাহায্যে অন্তত খাবার পানিটা পৌঁছায় দেন, তারা খাবারের অভাবে মারা যাচ্ছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো 8 উপজেলা। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ঠাঁই নিয়েছে 75,000-এরও বেশি মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে, ফেনী থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে। কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে। পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে। সেটি মোকাবেলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুত করার চেষ্টা করছে, ত্রাণ মজুত করেছে। লক্ষ্মীপুরে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী এখনো 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে। এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার্ত দুর্গত মানুষের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মৌলভীবাজারের 7 উপজেলায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 84টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 10,000 মানুষ। দুর্গত এলাকায় যাতায়াত অসুবিধা সহ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানে এত বিপদের মাঝে আছে, মানুষের খানি নাই, মানুষের ঘুম নাই, মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত। মানুষের চলাফেরা করতে অসুবিধা হওয়ার, আবার কেউ রান্না বাড়া করতে পারেন না, বাড়িঘর সারিয়ারি আশ্রয় কেন্দ্রত গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট, বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে। পানি গাছে দেন না, সমস্যা আমার ঘর দুয়ার সব ডুবে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। গত 36 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি কমেছে 24 সেন্টিমিটার, যা বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে। দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানভাসীদের। ফারিয়া ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। কাপ্তাই হ্রদে পানির প্রত্যাশিত চাপ না থাকায় রাতে খোলা হচ্ছে না বাঁধের স্পিলওয়ে বা গেট।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুল জাহের জানান, রোববার সকাল ৮টার দিকে বাঁধের জলকপাট খুলে দেওয়া হবে। এর আগে জানানো হয়েছিল, টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় ধারণ ক্ষমতার বিপদসীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি। তাই শনিবার রাত 10টায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। বাঁধ রক্ষা এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়া হবে। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ MSL। শনিবার বিকাল ৪টা পর্যন্ত পানির স্তর পৌঁছায় ১০৭.৭৫ MSL এ। বন্যা দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ২ ঘণ্টার বৈঠকে তিনি আহ্বান জানান। এই সময় বন্যা পরবর্তী খাদ্য ঘাটতি সহ স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় দাতা গোষ্ঠীর সহায়তা আশা করেন প্রধান উপদেষ্টা। শামীম আক্তারের প্রতিবেদন। ভয়াবহ বন্যা কবলিত দেশের ১১টি জেলার প্রায় ১/২ কোটি মানুষ। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের সাধারণ জনতা। বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা সহ বন্যা পরবর্তী কাজে সমন্বিতভাবে পরিচালনার জন্য বেসরকারি বিভিন্ন সংস্থা ও NGO প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সাংবাদিকদের ব্রিফ করেন। সেনাবাহিনী সহ সরকারি, বেসরকারি ও স্থানীয় পর্যায়ে ছাড়াও ভলেন্টিয়ার সহ যারা কাজ করছেন সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বন্যার্ত সব মানুষের হাতে যাতে ত্রাণ পৌঁছায় সেই দিকটি খেয়াল রাখা প্রয়োজন। উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। ২ নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। ভয়াবহ বন্যা কবলিত মানুষের সহযোগিতায় সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এতে প্রধান উপদেষ্টা অভিভূত বলে জানিয়েছেন আসিফ সালেহীন। বলেন, দুর্গত এলাকার পানি নেমে যাওয়ার পর খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রবাসী সহ দাতা গোষ্ঠীর সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। আগামী দিনগুলোতে যে প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন, এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে NGO সেক্টর এবং MFI সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। বৈঠকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তী পুনর্বাসনে গুরুত্ব দেওয়া সহ দ্রুত বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনের চেষ্টা চলছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 1 মাসের বেশি সময় পর ফের চলাচল শুরু করছে মেট্রো রেল। সকাল থেকে নিয়মিত শিডিউলে চলাচল করবে বলে জানিয়েছে DMTCL। বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কার প্রয়োজন হওয়ায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে আলাদা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা এক হত্যা মামলায় ডক্টর দীপু মনির 4 দিন ও ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরো জানাচ্ছেন এনআই নাহিদ।
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্র সবুজ আলী হত্যা মামলাতেও তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় 8 দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর সোহাগ মিয়া নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা এ মামলাকে হয়রানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সকল মামলাতে। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার পাওয়ার আশা জানায় উভয় পক্ষ। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়। এদিন বিকেল 4টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি মানিককে বেধড়ক কিল ঘুষি মারেন। এই সময় আহত হন তিনি। সন্ধ্যায় ওসমানী হাসপাতালে আনা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মানিকের অস্ত্রোপচার হয়েছে, এখন তিনি সুস্থ আছেন। এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটে সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারা রাত বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী থেকে বিসিএস ক্যাডার হয়ে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। বালু মহাল, লঞ্চ ও ফেরিঘাট, বাস টার্মিনাল, ইটের ভাটা থেকে শুরু করে সব সেক্টর থেকে কমিশন ঢুকত ডিসি রেহেনার পকেটে। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। 2023 সালের 24শে জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন 27তম বিসিএস কর্মকর্তা রেহেনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। সরকারি চাকুরিতে আসার পর থেকে প্রভাব খাটিয়ে শুরু করেন অনিয়ম দুর্নীতি। একের পর এক টপকাতে থাকেন পদোন্নতির সিঁড়ি। এরই ধারাবাহিকতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মানিকগঞ্জে। রাজনৈতিক পরিচয়, জেলা প্রশাসকের ক্ষমতার সঙ্গে জাহিদ মালেকের ঘনিষ্ঠতায় গড়ে তোলেন অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য। চলতি বছরের 30শে মে মানিকগঞ্জে 7টি বালু মহাল 21,43,81,611 টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহেনা। সেই বালু মহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে আদায় করেন 5% কমিশন, হাতিয়ে নেন 1,07,19,000 টাকা। এছাড়া বিভিন্ন হাটবাজার ইজারা, লঞ্চ, বাস, ট্রাক সহ পরিবহন সংগঠন, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, জলমহাল সহ অন্যান্য ক্রয় কমিটি থেকে এলআর ফান্ডের নামে মাতেন কমিশন বাণিজ্যে। সবশেষ জেলা প্রশাসক কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরির নিয়োগেও হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা।
এমন অনিয়ম দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের। এত বহির্ভূত আয় যদি কেউ করে থাকে সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। দুর্নীতিতে জড়িত এমন সব কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন দুদক আইনজীবীও। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। রক্ষকরা ভক্ষক হওয়ার কারণেই প্রশাসনের উপর আস্থা হারিয়েছে মানুষ। সেই আস্থা ফেরাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মোটা অঙ্কের টাকা দিলেই পাওয়া যাচ্ছে জন্ম নিবন্ধন। ভুয়া ঠিকানা ব্যবহার করে টাকার বিনিময়ে এসব জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয় বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা। আর এইসব অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাদের সচিবের বিরুদ্ধে। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি বিরাট অংশ অসাধু চক্রের সহায়তায় তৈরি করছে নকল জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। এসব নকল কাগজপত্র ব্যবহার করে সহজেই মিলছে পাসপোর্ট। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলায়। পুলিশ জানায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে চলতি বছরের ১১ জুন ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করেন হুমায়রা ও শারমিন আক্তার নামে দুজন রোহিঙ্গা। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের ফেরত পাঠানো হয়। অনুসন্ধানে সামনে আসে কুমিল্লার ১৪ গ্রামের ইউপি সচিব ও চেয়ারম্যানের নাম। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সহায়তায় উপজেলার বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেন ওই রোহিঙ্গারা। এর আগেও জন্ম নিবন্ধনে বিভিন্ন অনিয়মের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচিব রুহুলের আইডেন্টিটি একাধিকবার বন্ধ রেখেছিল। মুচলেকা দিয়ে তিনি আবারও আইডেন্টিটি ফিরে পান। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব রুহুল আমিন মজুমদার রোহিঙ্গা নারীর পরিচয় জানতেন না বলে নিজেকে নির্দোষ দাবি করেন। আমার ইউনিয়নের দুইটা লোক ঢিমাতুলি গ্রামের ভিয়েতনামে যাওয়ার পথে নাকি এয়ারপোর্ট ধরা গেছে। আমি যেগুলো বলছেন এগুলো আমি সম্পৃক্ত নাই। এছাড়া রুহুল আমিনের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। আমার আইডি সে ইউজ করে ব্যবহার করে সচিব, ওনার সচিবের একটা আইডি আছে, দুইটা আইডি এসে ব্যবহার করে। এগুলো যাচাই বাছাই নিবন্ধনের ব্যাপারটা যাচাই বাছাই করে প্রিন্ট কপিটা আমার কাছে দিতেছে। তিনটা আইডি সমন্বয় তারা এই কাজগুলো করে। তবে কাজী খবির উদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে চিউড়া ইউপি সচিব রোহিঙ্গাদের জন্ম সনদ দিচ্ছেন এমন অভিযোগ জানতেন না বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পত্রিকা মারফত জানতে পেরেছি এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাদের এই কার্যক্রমটি মনিটরিং করা হয়। আর নিশ্চয়ই তারা এই বিষয়ে তাদের মতো করে ব্যবস্থা নেবেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিচারের দাবি স্থানীয়দের। রোহিঙ্গার ব্যাপারে আমরা বারবার এই ডিজিএলজির কাছে আমরা আবেদন করছি, চেয়ারম্যান সাহেব কিন্তু এদেরকে পরিবর্তন করে নাই। উনি টাকা যেগুলো এগুলো আয় করে, যেগুলোর টাকা আমরা তাদের টাকা দিতেন না, এগুলো আন্ডাটা করে না, একদিন দুদিন 3 দিন 4 দিন ঘুরায়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেরিতে হলেও অবশেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। জাল নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা, মেতেছেন ইলিশ ধরার উৎসবে। এদিকে ইলিশ ধরা পড়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ শিকারের পর মাছ ভর্তি ঝুড়ি নিয়ে ঘাটে ফেরা আর আড়তে হাঁক ডাক দিয়ে বিক্রির চিত্রই বলে দেয় ব্যস্ততা বেড়েছে জেলেদের। দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। হাসি ফুটেছে জেলেদের মুখে।
নদীতে ধরেন হয়তো মাছ আপনার একটু ভালো পড়ে, দেখা ইলিশ মাছ ভালো পড়ে, আমাকে হাতে সময় কম, মাছ বেশি আবার পড়ে সাগরে যান গিয়া। ইলিশ মাছটা একটু ভালো পাওয়া যায়, আমরা কিছু দানা দুনা দিতে পারব। নদীতে মাছের এমন প্রাপ্যতা থাকলে দাম কিছুটা কমার কথা বলছেন জেলেরা। আমরাও কিনে বেশি একটু মোটামুটি ভালো আছি, আরো যদি বেশি হয় আরো কমে কিনতে পারুন, কমে বেচতে পারুন, বাজারে নিয়ে বিক্রি করতে পারুন। ইলিশের চাহিদা ও দরদাম নিয়ে সন্তুষ্ট মৎস্যজীবীরা। প্রতিদিন জেলার বিভিন্ন ঘাটে কমপক্ষে 10 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে বলে জানান আড়তদাররা। ভোলা জেলায় যা ঘাট আছে, মৎস্য আড়ত আছে, সব মিলে হয়তো 10 কোটি টাকার মাছ বিক্রয় আজকে হবে বা হয়েছে। এখন মোটামুটি ভাবে জেলেরও ব্যস্ত, আমরা একটু ব্যস্ত। ইলিশের উৎপাদন বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদী মৎস্য বিভাগ। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 1,83,000 মেট্রিক টন ইলিশ ভোলা থেকে আমরা উৎপাদন করব। আশা করি যেভাবে ইলিশ আসছে এবং বাজারে যেভাবে ইলিশ সয়লাভ হয়েছে এবং জেলেদের জালে যেভাবে ইলিশ ধরা পড়ছে, তাতে করে আমরা এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা এটা আমরা খুব সহজে অর্জন করব বলে আমরা প্রত্যাশা করি। ভরা মৌসুমে ইলিশের এমন ঝাঁক অব্যাহত থাকলে আর্থিক সংকট কাটবে বলে প্রত্যাশা করছেন জেলার 2 লক্ষাধিক জেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভারী বৃষ্টিজনিত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিতে 2032টি স্থানে ভূমিধস হয়েছে। রাজ্য সরকারি তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে 65,400 জনকে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যটির 8 জেলায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে শ্রেষ্ঠ বন্যার পানিতে ডুবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। এতে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ভূমিধস হয়েছে 2032টি স্থানে। এর মধ্যে 1789টিতে চালানো হয়েছে উদ্ধার অভিযান। রাজ্য জুড়ে সরকারিভাবে খোলা হয়েছে 450টি ত্রাণ শিবির। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 17 লাখ ছাড়িয়েছে। রাজ্য সরকারের তথ্য বলছে গেল শুক্রবার পর্যন্ত 65,400 জনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির গোমতী জেলা। 8 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। আগরতলা থেকে স্থগিত করা হয়েছে সব রকমের রেল পরিষেবা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং অন্যান্য বন্যা দুর্গত এলাকায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে টেলিযোগাযোগ। এই পরিস্থিতিতে ত্রিপুরার 8 জেলায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুর্গত এলাকায় সহায়তার জন্য জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমান বাহিনী। এছাড়া মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সেরও বাড়তি টিম। এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা ও উনাকোটি 6টি জেলার নদ নদীর পানি। এর মধ্যেই রাজ্যের অনেক জায়গায় নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলেনস্কিও আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্টকে থামাতে ভূমিকা রাখবে দিল্লি। তার এই সফরে দুই দেশের মধ্যে কৃষি, চিকিৎসা সহ একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। আর জানাচ্ছেন লুৎফু কবির। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ চলা অবস্থাতেই রাজধানী কিয়েভে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে অনেকটা কৌশলগত চোখে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মোদী। তার এই ঐতিহাসিক সফরে আলোচনার মূল বিষয়বস্তু ছিল মস্কো কিয়েভের যুদ্ধ। বৈঠকে জেলেনস্কি তার দেশে রুশ আগ্রাসনের বিষয়টি মোদির সামনে তুলে ধরেন। এই রেষারেষি বন্ধে চিরশত্রু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার টেবিলে বসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদী। কোনো সংঘাতের মধ্য দিয়ে সমাধান আসে না। সমাধানের পথ কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমে অর্জিত হতে পারে। নষ্ট না করে সেদিকেই অগ্রসর হওয়া উচিত। এই সংকটের অবসানের উপায় খুঁজতে উভয় পক্ষেরই একসঙ্গে বসতে হবে। আমি এই 140 কোটি ভারতীয়র আবেগ নিয়ে এখানে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি, শান্তি প্রচেষ্টায় ভারত পাশে আছে। প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবেও সহায়তা করতে প্রস্তুত। 140 करोड़ भारतीयों की भावना
এই সফরে ইউক্রেন রাশিয়ার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে কৃষি, খাদ্য শিল্প ও চিকিৎসা সরঞ্জামাদি রয়েছে। মোদির সফর প্রসঙ্গে ভিডিও বার্তায় খোলামেলাভাবে তুলে ধরেন জেলেনস্কি। বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে ভারত। কিভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বন্ধ করে শান্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে মোদির সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। এই যুদ্ধের মধ্যেই কিয়েভকে দিল্লি যে মানবিক সহায়তা দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। ভারত আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা মৌলিক নীতিগুলোকে সমর্থন করে। তবে যুদ্ধ চলাকালীন রাশিয়ার কাছে জ্বালানি তেল কিনে সমালোচনার মুখে পড়ে ভারত। তবে কিয়েভে সংবাদ সম্মেলনে ব্যাখ্যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি কোনো রাজনীতির অংশ নয়। জ্বালানি তেল ক্রয় নিয়ে যে প্রশ্ন উঠেছে, বিষয়টি এমন নয় যে এতে রাজনৈতিক কৌশল রয়েছে। তেল ক্রয়ের জন্য বাজার নীতি আছে। গেল জুনের এক পরিসংখ্যানে উঠে আসে, তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে ভারত রাশিয়া থেকে মে মাসে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭১ জন ফিলিস্তিনি, আহত আরও অনেকে। ইসরায়েলি বাহিনী নির্দেশে গেল ২ দিনে দেইর আল বালা থেকে বাস্তুচ্যুত হয় ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে হামাস সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়ার নেতৃত্বে গোষ্ঠীটির একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচনার বর্তমান অগ্রগতি সম্পর্কে হামাসকে অবহিত করা হবে, তবে এতে তারা সরাসরি অংশ নেবে বলে আশা করা হচ্ছে না। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবার উত্তাল তেল আবিব। দেখছেন সংবাদ সকাল।